আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। চলে আসলাম ফানি গল্প রিসোল্ডের কুংফু হাসল মুভির দ্বিতীয় বা শেষ পর্বে। তোমরা যারা প্রথম পর্বটি দেখোনি তাহলে ডেসক্রিপশন লিংকে গিয়ে প্রথম পর্বটি দেখে আসতে পারো, তাহলে বুঝতে সুবিধা হবে। আর হ্যাঁ, আমরা এখানে বিভিন্ন ধরনের মুভি এক্সপ্লেন করব, বিশেষ করে কমেডি, অ্যাডভেঞ্চার এবং কার্টুন মুভি। তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করতে পারো। তাহলে চলো শুরু করা যাক। প্রথম পর্বের শেষের দিকে আমরা দেখেছিলাম এই লোকগুলো জানায় যে আমরা হলাম পৃথিবীর সেকেন্ড কুংফু মাস্টার, আর আমাদের উপরে যে আছে তার নাম বিস্ট। বর্তমানে সে একটা পাগলাগার্দে নিজেকে লুকিয়ে রেখেছে। আসলে এক্স গ্যাং এদেরকে হায়ার করেছে ওই 3 কুংফু মাস্টারকে খেয়ে দেওয়ার জন্য। তাই তো তারা জানায় যে আমাদের কাছে কুংফু মাস্টারের কোনো ভাতই পাবে না, আপনি নিশ্চিত থাকেন যে আপনার কাজ হয়ে গেছে। এদিকে দেখা যায় সেই 3 কুংফু মাস্টার ফাইনালি এই কলোনি ছেড়ে চলে যাচ্ছে। আসলে এতদিন তারা নিজেরাও জানতো না যে তারা এক একজন কুংফু মাস্টার। তাই শেষবারের মতো তারা নিজেদের স্কিল দেখানোর জন্য একে অপরের সাথে লড়াই করে। এরপর রাতের আধারে প্রথমে কুলি এই কলোনি থেকে চলে যেতে থাকে। তবে এখানেই সে দেখতে পায় সেই অদ্ভুত মানুষটিকে, যে কিনা একটা সিতার নিয়ে খুব মিষ্টি করে সুর তুলছিল। আসলে এই কুংফু ওয়ারিয়াররা ছিল মিউজিশিয়ান। তারা যেই যন্ত্রের সাহায্যে কুংফু করত সেটা বাজালেই তার থেকে ধারালো কিছু বের হয়ে সামনে থাকা সব শেষ করে দিত। ঠিক সেভাবেই কোনো কিছু বুঝে ওঠার আগেই কুলির ধর থেকে তার মাথা আলাদা হয়ে যায় তাদের বিষাক্ত সরে রাখাতে। এরপর একজন চলে যায় দর্জির কাছে। তবে সেখানে দর্জি বুঝতে পারে যে তাকে হত্যা করার জন্য এখানে তারা এসে পড়েছে। ফলে শুরু হয় এক কড়া লেভেলের ফাইটিং। এরপর ভিতর থেকে সে বাইরে চলে আসলে সেই পড়ে যায় ওই মিউজিশিয়ানের কবলে, যার কারণে এবার বিনা সুরে সুরে সে এমনভাবে অ্যাটাক করতে থাকে যে দর্জি মাস্টার কেটে ছিন্ন ভিন্ন হতে শুরু করে। এদিকে ল্যান্ডলেডি তো এত গ্যাঞ্জাম শুনে উপর থেকে হেভি চেঁচামেচি করতে থাকে, কিন্তু ভয়ের চোটে তার বর সরি বলে কোনো রকম আবার তাকে ঘরের ভিতর নিয়ে যায়। এদিকে এত ফাইট করতে গিয়ে দর্জির অবস্থা পুরোই খারাপ। তবে ঠিক সময় মতো সেখানে হাজির হয় বেকারি মাস্টার। সে একগাদা বর্ষা নিয়ে এসে তাদের সাথে ফাইট শুরু করে। এখানে ওই মিউজিশিয়ানদের সুরের সাথে বেরিয়ে আসতে থাকে ধারালো সব অস্ত্র, আর সেগুলোকে সে কোনো মতে লাঠি দিয়ে ঠেকাতে থাকে। তবে যত যাই হোক, এই দুজনের সাথে তারা ফাইনালি কোনোভাবেই পেরে ওঠে না, আর দুজনকেই তারা একদম ক্ষতবিক্ষত করে দেয়। তবে এবার ঘটে এক বিরল ঘটনা। বিড়িখোর ল্যান্ডলেডি আর কিছু সহ্য করতে না পেরে এমন এক চিল্লানি দেয় যাতে পুরো এলাকা থরথর করে কেঁপে ওঠে, আর ওই মাস্টারদের সেই বিনা তার ছিঁড়ে যায়। এই কাণ্ড দেখে তারা বুঝতে পারে যে এখানে হয়তো আরেক কুংফু মাস্টার আছে। তাই যেই তারা ওটা দেখতে যাবে, ঠিক তখনই তাদের সামনে এসে হাজির হয় বিড়িখোরের জামাই মিস্টার ল্যান্ডলর্ড। ভাইরে ভাই, এই পাপিষ্ট বান্দা দেখি আরেক কুংফু মাস্টার। সে এমন কুংফু জানে যে তাহার গায়ে কেউ চাইলে আঘাতই করতে পারে না। সে পুরো বাইম মাছের মতো আঁকাবাঁকা করে সব কিছু এড়িয়ে চলতে পারে। সে এমন স্টাইলে ফাইট করতে দেখে আমি পুরো বনে গেছি। এখন এখানে যেই লেভেলের পেদানি হয় তাদের, এক কথায় জাস্ট অসম। তবে এভাবে ফাইট করতে গিয়ে যখন ল্যান্ডলর্ডও কিছুটা বিপাকে পড়ে যায়, তখন তার সামনে ঢাল হয়ে চলে আসে আমাদের খালামণি। ইতিমধ্যে তারাও বিনা তার সেট করে ফাইনাল অ্যাটাক শুরু করে। এখানে তারা এবার ধারালো অস্ত্রের সাথে জ্যামোকে পাঠিয়ে দেয়, কিন্তু আমাদের খালামণি তার গলার পাওয়ার দিয়ে এমন এক চিৎকার করে ওঠে যে তাদের গুষ্টি গুষ্টি সব সেই শব্দতে ছাতু হয়ে যায়। ফাইনালি ওই কুংফু মাস্টাররা এই পাওয়ারের রীতিমতো জন্মদিনের ড্রেসে চলে আসতে বাধ্য হয়। এখন এই সব কিছু কিন্তু দূর থেকে বসে স্যাম ও তার চেলা দেখছিল। ল্যান্ডলেডিদের এমন পাওয়ার দেখে তারা যে না পালাতে যাবে, ঠিক সেই সময় এই দুজন তাদের গাড়িতে উঠে পড়ে। এবার জাস্ট হাতের ইশারায় সে তাকে এমন থ্রেট দেয় যা শুনে গ্যাংস্টার স্যাম তো কাঁপাকাঁপি শুরু করে দেয়। এইভাবে সেই যাত্রা এই মহল্লা এদের হাত থেকে রক্ষা পায়। তবে এতে করে তারা হারিয়ে ফেলে 3 জন কুংফু মাস্টারকে। তবে মহল্লার সবাই এখন ল্যান্ডলেডিদের উপরে ক্ষোভ ছাড়তে থাকে, কারণ তারা কুংফু মাস্টার হয়েও কেন এতদিন নিজেদেরকে হাইড করে রেখেছিল। আজ যদি তারা আগে ফাইট করত, তাহলে এই 3 জনের জীবন এভাবে বিলিয়ে দিতে হতো না। তখন ল্যান্ডলেডি জানায় এমন এক ফাইটে তারা তাদের সন্তানকে হারিয়েছিল, তাই এরপর থেকেই তারা নিজেদের সবার চোখের আড়ালে রেখেছে, যাতে আর কোনো ক্ষতি না হয়। ঠিক এই মুহূর্তে আমাদের খালামণি মুখে বিড়ি নিয়ে তার জামাইরে এমন একটা চুমো দেয় যা দেখে আমি পুরো হাসতে হাসতে শেষ। যাই হোক, এবার তারা সিদ্ধান্ত নিয়েছে যে এদের শেষ এরা দেখেই নেবে। এদিকে দিন পার হয়ে গেলেও সিং এখনও কোনো মাথা তাপ দূরে থাক, ছোটোখাটো একটা ক্রাইম পর্যন্ত করতে পারে নাই। তাই সিং এবার সিদ্ধান্ত নেয় পাশের এক দোকানে হামলা চালিয়ে তা লুট করে নেবে।
ঠিক সেই কথা অনুসারে আবারও তার দেখা হয়ে যায় ওই আইসক্রিমের দোকানে সুচির সাথে। এবার সে জোর করেই ওই দোকান থেকে সব টাকা লুট করতে থাকে। কিন্তু এখানেই আমরা জানতে পারি যে এটাই হলো সেই মেয়ে যার জন্য সিং ছোটবেলায় মূত্র বিসর্জন খেয়েছে। সুচির যে ক্যান্ডির জন্য সিং অপমানিত হয়েছিল, সে ওই ক্যান্ডিটাকে এখনও যত্ন করে রেখেছে। এছাড়াও সে হাতের ইশারায় তার নিজের পরিচয় দিলে সিংয়ের মন হঠাৎ করে অনেক খারাপ হয়ে যায়। আসলে এত বছর পর সুচিকে এভাবে সে দেখবে, সেটা সে কল্পনাও করেনি। তবে এখানে সিং নিজের পরিচয় লুকিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়, কারণ সে চায় না এমন একটা মানুষ হিসেবে নিজেকে সুচির কাছে উপস্থাপন করতে। যাই হোক, সেখান থেকে হতাশ মনে ফিরে এসে সিং চলে যায় স্যামের ডেরায়। এবার স্যাম ডাকে নতুন এক কাজ দেয়। সে বলে, পৃথিবীর বেস্ট কুংফু মাস্টার একটা পাগলাখানায় ভর্তি আছে, তাই তোমার কাজ হবে তার তালা খুলে তাকে এখানে নিয়ে আসা। এখন এমন কাজ পেয়ে তো সিং অনেক খুশি, তাই সবাই মিলে চলে যায় সেই পাগলাগার্ডে। এরপর ধীরে ধীরে সামনে আগিয়ে সিং যখন ম্যাপ অনুসারে ওই সেলটা খুলে, তখন তো সে পুরো টাসকি খেয়ে যায়। এক বুড়া বেটা হাফ প্যান্ট পরে কোমরের উপরে বসে আছে। আরে ভাই, এ নাকি পৃথিবীর সবচেয়ে সেরা কুংফু মাস্টার। তাও কিছু চিন্তা না করে সে তাকে ধরে নিয়ে আসে স্যামের আস্তানায়। এখানে স্যামরাও ওই বুইরাকে দেখে পুরাই অবাক, কারোর বিশ্বাসই হচ্ছে না যে সে একজন কুংফু মাস্টার। তবে এখানে স্যাম জানায়, আমি তোমাকে বের করেছি দুটো মাস্টারকে উপরে উঠানোর জন্য, বলো এর জন্য তুমি কত টাকা নেবে। কিন্তু সে জানায়, যদি তোমরা আমাকে আমার সাথে টক্কর দেওয়ার মতন কোনো মাস্টারকে নিয়ে আসতে পারো, তাহলে আমি এই কাজ বিনামূল্যে করে দেব। এখন এমন টপ লেভেলের কনফিডেন্ট দেখে সবাই যেন হেসেই বাঁচে না। সবাই ভাবতে থাকে এই টাকলু পুরে আর কী বা করতে পারে। তাই স্যাম তাকে বলে, আগে তুমি তোমার কারিশমার স্যাম্পল দেখাও চাচা, দেখি তুমি কোন লেভেলের ওস্তাদ। তখন মিস্টার বিস্ট, থুকুদা বিস্ট নামেরই গ্রেট মাস্টার, এক চেলাকে ডাকে তাকে ঘুষি বাঁধতে বলে। তার কথা মতো ওই বেটা একের পর এক ঘুষি দিলেও চাচা বলে, ওঠে গিয়ে সকালে ভাত খাস নাই, আরও জোরে মার। এভাবে মারতে মারতে বেচারা ক্লান্ত হয়ে গেলে এবার মিস্টার বিস্ট একটা পিস্তল তুলে নেয় আর সেটা ফায়ারিং করে। সাথে সাথে সেই বুলেট 2 আঙুল দিয়ে ধরে ফেলে। এখন এমন ক্যারিশমা দেখে তো পুরো গ্যাং বুঝতে পারে যে এটাই হলো তাদের আসল উস্তাদ, যে ওই 2 রোমান্টিক কাপেলকে খেয়ে দিতে পারবে। কিন্তু দেখা যায় মিস্টার বিস্ট তাদের মারার আগেই সেখানে দুজন তাদের ডেরায় চলে এসেছে। এটা দেখে তো চাচা মিয়া মহাখুশি। সে জানায়, আরে এ তো মেঘ না চাইতেই জল। কিন্তু এখানে ল্যান্ডলেডি জানায়, দেখো চাচা, তোমার সাথে আমাদের কোনো ডিল নাই, আমরা এখানে এসেছি ওই বিচ্ছটাকে খতম করার জন্য, তাই মানে এখান থেকে কেটে পড়ো। কিন্তু বিস যখন জানায় যে তারা আমাকেই হায়ার করেছে তোদের শেষ করার জন্য, তখন তারা বলে, তাহলে কি আর করা, মারা খাওয়ার জন্য রেডি হও। এই বলে শুরু হয় এক অদ্ভুত লড়াই। কিন্তু কি, এই বিস্টের শরীর জন্য পুরো রাবার আর স্টিলের মতো, তারা যতই আঘাত করুক না কেন এই ব্যাটার কিচ্ছু হয় না। তখন তারাও বুঝে যায় যে এরা যেন তেন খেও না। তাই তো দ্য বিস্ট তাদেরকে এমনভাবে খেলাতে থাকে যে দুজনের রীতিমতো ছাদু হয়ে যেতে শুরু করে। সত্যি এই বাইবাটা আসল পুরুষ, আসল মাস্টার মশাই। এভাবে অনেক রামধোলাই খাওয়ার পর ল্যান্ডলেডি ছাড়ে তার গোপন অস্ত্র দ্য লায়ন রোয়ার। এতে করে তার প্রিয়তম স্বামী আসমান উড়ে গেলেও মাস্টারের তেমন কিছুই হয় না। ফলে আরেক দফা ধবল ধোলাই খাওয়ার পর ল্যান্ডলেডি নেয় এক বিশেষ অস্ত্রের সাহায্য। আসলে তারা স্যামকে মৃত্যুর ঘণ্টা উপহার দেওয়ার জন্য তাদের সাথে এনেছিল একটা বড় চার্জ বেল। এবার সেটার মাথা অনেক কষ্টে ভেঙে ল্যান্ডলেডি তৈরি করে অস্থির লেভেলের এক মাইক। এরপর এটা দিয়ে আর যাব না বেগুন তুলতে গানের বদলে তার বুক ফুলিয়ে এমন এক লায়ন রোয়ার দেয়, যেটা ঘন্টার জন্য 10 গুণ পাওয়ারফুল হয়ে পুরো দুনিয়া কাঁপিয়ে দেয়। যার ফলে এবার মাস্টারজি সহ পুরো গ্যাং বাবা গো মা গো বলে উড়ে যেতে থাকে। ফাইনালি আরেক দফা মাইক বাজাতে গেলে এবার মাস্টারজি তার হার স্বীকার করে নিয়ে তাদের কাছে বশ্যতা স্বীকার করে। কিন্তু 1 সেকেন্ডের মধ্যেই সে ডিসিশন চেঞ্জ করে এক বিশেষ অস্ত্র দিয়ে তাদের পেটে থার ঢুকিয়ে দেয়। চিন্তা করো, ওই ব্যাটারে কুফু শিখাইছে কে? শালা তো কুংফুর ইথিক্সই মানে না। যাই হোক, এমন মুহূর্তে তারা জোকের মতন একে অপরকে পেঁচিয়ে নিজেদের বাঁচানোর চেষ্টা করে। ঠিক সেই সময় গ্যাং লিডার স্যাম এসে সিংকে বলে, এই ধর তক্তা আর ফাটিয়ে দে এই কপতি চান্দি। কিন্তু এখানে সিংয়ের কেন যেন মন ঘুরে যায়, আর এই কারণে সে প্রথমে স্যামের মাথা ফাটিয়ে এবার মাস্টারজির মাথায় সেই তক্তা বসিয়ে দেয়। এমন কড়া লেভেলের অপমান সহ্য করতে না পেরে এবার বিস্ট সবাইকে ছেড়ে সিংয়ের উপর হামলে পড়ে, আর তার বুকে সে এমন এক ঘুষি মারে যে সেটা পিঠ দিয়ে বেরিয়ে যায়। এরপর তার মুখে ঘুষি মারতে মারতে তাকে মাটিতে পুঁতেই ফেলে। ফাইনালি যখন তাকে সে শেষ করতে যাবে, তখন দেখা যায় ল্যান্ডমাস্টাররা তাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছে। আসলে তারাও বুঝতে পারছিল যে সিং তাদের বাঁচানোর একটা শেষ চেষ্টা করেছিল। এদিকে মাস্টার এমন মিশনে ব্যর্থ হলে স্যাম যখন তাকে কিছু বলতেই যায়, তখন রাগের ঠেলা সে এক ঘুষি মেরে তার সামনের মুখ পিছনে করে দেয় বেচারা। তার জীবনটা এভাবেই অঘরে মারা খেয়ে গেল। এদিকে ল্যান্ডলেডিরা সিংকে তাদের এলাকায় নিয়ে আসে, যেখানে দেখা যায় সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এখানে তার শেষ ইচ্ছার কথা জানতে চাইলে সিং তার রক্ত দিয়ে সেই ক্যান্ডিটার ছবি আঁকতে থাকে, যেটা ছিল তার ছোটবেলার প্রিয়তমার। কিন্তু এটা দেখে তারা কিছু না বুঝলেও তারা সিংয়ের উপরে আয়ুর্বেদিক চিকিৎসা শুরু করে দেয়। তবে এখানেই দেখা যায় যে সিং কেমন যেন নিজের ভেতর থেকেই দ্রুত হিল হওয়া শুরু করছে। ল্যান্ডলেডি ভেবেই পায় না যে একজন মানুষের আঘাত কিভাবে এত তাড়াতাড়ি সেরে উঠতে পারে। আসলে সিংয়ের ভেতরে ছোটবেলা থেকেই এমন কোনো শক্তি ছিল যা তার যে কোনো আঘাতকে নিমিষেই সারিয়ে তুলতে পারত।
তো এরই মাঝে সেখানে মাস্টার চলে আসে ল্যান্ডলেডিদের শেষ করার জন্য। আর এখানেই আমরা দেখতে পাই এক প্রজাপতি শুঁয়োপোকা থেকে বেরিয়ে আসছে, যেটা এরই ইঙ্গিত দেয় যে সিংহ তার ব্যান্ডেজ থেকে একদম তরতাজা হয়ে অন্য মানুষ হয়ে বেরিয়ে আসবে। হয়ও ঠিক তাই। এই মুহূর্তে আমরা দেখতে পাই সিং হেভেনের সাগা পোশাক পরে সবার সামনে এসে হাজির হয়েছে। তাকে এই অবস্থায় দেখে মাস্টার তো খুবই অবাক। আরে এই পোলা এখনও জিন্দা আছে কি করে? তাই সে সবাইকে তাকে মারার জন্য অ্যাটাক বলে চিল্লানো শুরু করে। আর যাবে কোথায়? এবার সিং যেন এক মহাশক্তির অধিকারী। সে চোখ বন্ধ করে সবাইকে এমন রাম ধোলাই দিতে থাকে যা দেখে ল্যান্ডলেডিরা পর্যন্ত থবনে যায়। এদিকে সিংকে দেখে মনে হচ্ছে যে সে যেন এই পৃথিবীর সবচেয়ে গ্রেট কুংফু ওয়ারিয়ার। তার এমন স্কিল দেখে এবার মাস্টার সরাসরি তার মুখোমুখি হয়। কিন্তু এবার সিং তাকে অ্যাটাক করলে সে নিমিষেই বুঝে যায় যে এই সিং আগের ভোলামালা ছেলেটা নয়, নিশ্চয়ই তার মধ্যে ভর করেছে এক দৈব শক্তি। এখানে তাদের মধ্যে যে11-এর ফাইট দেখানো হয়, ভাইরে ভাই পুরাই অস্থির। এইভাবে প্রচুর ভিটামিন খাওয়ার পর মাস্টার তার একটা সিক্রেট স্কিল আনলক করে। সে এবার নিজের বডিকে পুরো ব্যাঙের মতো করে ফেলে, যেটাকে বলা হয় বাসুর রাতে ব্যাং মারার টেকনিক। সরি জোকসাপার। যাই হোক, সেই টেকনিক দিয়ে সে আবার সিংকে ফাইট ব্যাক করে। সিং নিজেও তেমন স্কিল দেখে বেশ ভরকে যায়, যার ফলে সে এবার মাস্টারের হাতে প্রচুর মার খেতে থাকে। এভাবে মার্কের মাস্টার তাকে এমন এক পাওয়ারে উপরে পাঠিয়ে দেয় যে সে পুরো ম্যাঘের উপরে চলে যেতে থাকে। ঠিক এই মুহূর্তেই ঘটে যায় একটা দৈব কাহিনী। ম্যাঘের উপর স্বয়ং বুদ্ধদেব তাকে আশীর্বাদ দেয়, আর সিং সে আশীর্বাদ নিয়ে দ্রুতগতিতে মাটিতে নামতে থাকে। এবার সিং তার বেস্ট মুভ দ্য হ্যান্ড অব বুদ্ধাকে ব্যবহার করে, যার ফলে এবার মাস্টার একদম হাতের ছাপ খেয়ে মাটিতে মিশে যায়। কি বুঝতে পারলে তো? সেই ছোটবেলায় সে যেই বইটা কিনেছিল সেটা সত্যিই ছিল একজন মাস্টার হবার বই। হয়তো সেই স্কিল ছোটবেলায় কাজ করেনি, কিন্তু আজ ঠিক সময় মতোই সেই স্কিলটা দিয়ে সে মাস্টারকে পরাজিত করে দেয়। এই দৈবশক্তি দেখে ফাইনালি মাস্টার পরাজিত হয়, আর সিংকে সে নিজের গুরু মেনে নেয়। সিং তখন তাকে শেষ না করে দিয়ে বলে যদি সে মানব কল্যাণে কাজ করে তাহলে এই টেকনিক সে তাকেও শিখিয়ে দেবে। এভাবেই সিং তাকে ক্ষমা করে দিয়ে আবারও মানবতার দৃষ্টি স্থাপন করে। এর কিছুদিন পরের সিনে আমরা দেখতে পাই সিং ও তার বন্ধু এখন সেই ক্যান্ডির দোকান দিয়েছে, আর সেখানে একদিন এসে উপস্থিত হয় তার মনের মানুষ সুচি। এখন থেকে তারা আর কোনো ভুলভাল কাজ না করে সাধারণভাবে জীবনযাপন করবে। তবে মুভির শেষ সিনটা ছিল আরও ইন্টারেস্টিং। এই সিনে আমরা আবারও সেই পাগল লোকটাকে দেখতে পাই যে কিনা একটা বাচ্চাকে ওই বইটা দেখিয়ে তাকে এটা কেনার জন্য উৎসাহ দিচ্ছে, কিন্তু এই বাচ্চাটা সেটা না কিনতে চাইলে লোকটা এবার আরও অনেকগুলো বই বের করে দেয়, এবং সে বলে এই বইয়ের চেয়েও এগুলো আরও ইন্টারেস্টিং। আর এই দৃশ্যের মধ্য দিয়েই এই অস্থির মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তার মানে এই মুভির সেকেন্ড পার্ট কিন্তু রিলিজ হওয়ার একটা চান্স ছিল, কিন্তু এত বছর পরও তার কোনো পার্ট আসেনি। জানি না সামনে কখনো আসবেও কিনা। তবে এর সিকুয়েল আসলে কিন্তু অনেক মজাই হতো। যাই হোক, কিছু জিনিস অসমাপ্ত থাকাটাও মন্দ কিছু নয়। এখানে শেষ হলো আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা লাইক দিয়ে তোমার মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে করে যাও। তোমরা যদি এরকম অ্যাডভেঞ্চার এবং কমেডি মুভি দেখতে পছন্দ করো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।